ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি, দয়া করে এটিকে কেউ সিরিয়াসলি নেবেন না। তো ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলুন বাংলা নিউজ থেকে রিপোর্টার। আচ্ছা, আমার নামটা আমি পরে বলছি, আমি আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস রহমানের বড় আপন বড় ছেলের ভগ্নির ছোট ভাইয়ের ছোট চাচাতো ভাইয়ের আপন ভাস্তে। তো আমি সেই সূত্রে কিন্তু আমি একজন কোটা পদপ্রার্থী। তো যাই হোক, আমি আমার সংবাদের শিরোনামটা বলি। আমি এখানে এসেছি, এখানে নাকি খুব ঘন জঙ্গল, এখানে নাকি রোদের আলো মাটিতে পড়ে না। তো আমি এখানে রিপোর্ট করতে এসেছি যে আসলে কি রোদের আলো মাটিতে পড়ে না, এখানে মানুষ ভূত দেখতে পায়। তো দর্শক কিন্তু আমি আরো জানতে পেরেছি যে এই এলাকায় নাকি বৃষ্টির বন্যা টানে আসে না, সেই জন্য এই এলাকায় অনেক মানুষ তাদের জমির ধান হারিয়েছে এবং এই এলাকায় নাকি সময় সময় অপহরণ চলে না। আমার মানুষের না, এটা হচ্ছে ডাব গাছের। তো যাই হোক, আমরা এই এলাকায় নাকি হচ্ছে লিচুর অনেক ফলন হয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য লিচুর ফলনটা হতে পারেনি। এই জন্য আমরা চেষ্টা করছি যে এই এলাকায় ঘুরে দেখতে। এখানে নাকি সময় সময় ভূত বের হয়। তো ভূত বের হওয়ার কারণে এখানে মানুষ নাকি আসা যাওয়ার পথে অনেক বিভ্রান্তি সৃষ্টি করে ভূত। এই জন্য আমরা এসেছি আসলে কি এই ভূত সৃষ্টি হয় নাকি কি হয় সেটা জানতে। তো যাই হোক, এই জন্য আমরা এটা ইনভেস্টিগেশন করছি যে আসলে কি এখানে ভূত বের হয়, ভূত বের হলে সেখানে প্রতিকার কি। সেজন্য আমরা এসেছি এখানে, আসলে ভূত নামের কোনো কিছু হয় না, এই জন্য আমরা এসেছি ভূত প্রতিকার করতে। তো দর্শকগুলো, এখানে সময় নাকি পুকুরে মাছ চুরি হয়, আবার অপরিণয় থাকে মানে পুকুরগুলো। স্যার দেখেন, যে আন্দোলন চলতেছে, এই আন্দোলন চলতে লাগলে আমার তো নাইট প্যালে সিট থাকছিলেন। কেন সিট থাকবে না? তুমি তো কোটা দিয়ে এসেছো এখানে। হ্যাঁ জি জি। বাইরে সাংবাদিক আছে, সাংবাদিক দেখলে তোমার গদি আর থাকবে না। আমাকে বলতে আর কাউকে বলো না এই কথা। ঠিক আছে ঠিক আছে, দেখেন অনেক কোন ঢুকি না, দেখি নেটে ঢুকি কেউ দেখুন স্যার। ওই 12-14 তোমাকে ফোন হাত দিতে কেন? তোর তো কোথাও তুমি ফোন হাত যাও। স্যার, আমি একটা আপনার কথা বলি। কি কথা বলো? আপনি এই চেয়ারে বসতে এই চাকরিতে আপনার কত হাজার টাকা লাগছে? কত লাগছে মানে 52 লাখ টাকা লাগছে চাকরি নিতে আমার। 52 লাখ? আর আপনি একটা কাজ করেন তাহলে, হ্যাঁ, আপনি আপনার এই গদি থাকা অবস্থা, আমার চাকরি চলে না অবস্থা, আপনি কি 52 লাখ টাকা তুলতে পারবেন? আপনি পারবেন না? তা পারবো না 52 লাখ টাকা। তাহলে স্যার আপনি একটা কাজ করেন, আসলে আপনি চাকরি দিবেন কয়জন রে? চাকরি তো আশা করা আমাদের দুজনাক দিতে পারি, দুজনাক। আচ্ছা, দুজনে যদি চাকরি দিবেন তাহলে আপনি কিন্তু একজনের থেকে 52 লাখ টাকা তুলে নিতে পারেন। আপনি যেরকম ভাবে 52 লাখ টাকা চাকরি দিয়েছেন, আপনি এরকম একজনের চাকরি দেন 52 লাখ টাকা তুলে দেন, হয়ে গেল আপনার ঠিক আছে। বাহ, আইডিয়া তো খুব সুন্দর। তুমি এত কিছু কোথায় রাখো? আসো বসো। এই তোমাকে এখানে বসতে বলছে কে? তুমি বসবে, তোমার কিছু নাই। তোমার এতবার তুমি আমার ঢাকাতে ফেলা দিলে মানে? যাও, আমাকে বসতে বলছে তাই বসবে। যাও, তোমার কাজ করো, যাও। আমার এদিকে আসে, দেখো কদিন আছে ইন্টারভিউ, কদিন ওদের ডাক করবে, ওদের ডাক দাও, যাও। আরে এমন একটা অফিসে ইন্টারভিউ দিতে আনু, একটা ফ্যান এসি কিছু নাই। আমি হচ্ছে কোটাল লোক, আমি যে অফিসে ইন্টারভিউ দিতে আসবো, এটা ফ্যান এসি যত কিছু আছে সব থাকা দরকার। ওই লুদির ভাইরা বসে আছে এসির মধ্যে, এটা একটা ফ্যান পর্যন্ত লাগানি। এ জোরে বাতাস কর, আমি হচ্ছে কোটাল লোক, জোরে বাতাস কর, জোরে বাতাস করে। স্যার, আপনাদের দুজনকে আমাদের স্যার, বড় স্যার আপনাদেরকে ইন্টারভিউ কক্ষে ডেকেছেন। আপনি আমাদের পিছে আসুন, আমার পিছে আসুন। স্যার, আপনারা এখানে দাঁড়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং স্যার, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। তা তোমরা যেখানে আসছো কেন অনুমতি আসছো? তোমার যোগ্যতা কি? স্যার, এই যে আমার সার্টিফিকেট, এখানে আমার সার্টিফিকেট আছে। তোমার বসো, বসো। স্যার, এটি তো বসার কোনো ব্যবস্থা নাই। তাহলে কি করা? তাহলে তোমরা দাঁড়াই থাকো। তা তোমার তো কাগজ পত্র দেখছি সব ঠিকই আছে, তোমার সব কিছু ঠিকই আছে, কিন্তু তোমার তো কিছুই ঠিক নাই। তোমার সার্টিফিকেট নাই, তোমার কোনো যোগ্যতা নাই। তুমি কিনে এখানে আসছো? আমার দাদা মুক্তিযোদ্ধা। কি? তুমি মুক্তিযোদ্ধার নাতি? তোমার দাদা মুক্তিযোদ্ধা ছিল? এই ও চেটা ওকে নিয়ে আসো। এই আমি দিয়ে আসবো মানে? আমিও তো, আমার দাদাও তো একজন মুক্তিযোদ্ধা। তুমি আমার চেয়ে ওখানে নিয়ে গেলে মানে? আমার সই ছাড়া কারো চাকরি হবে না কেন? আমি যদি এখন সই করো তোমার চাকরি চলে যাবে। তুমি আমার চেয়ে ওখানে কেন নিয়ে গেলে? স্যার, থামেন। আপনি ওর দাদা হচ্ছে মুক্তিযোদ্ধা, এই কথা যদি উপর অফিসে যায় তাহলে কি আপনি চাকরি থাকবে? স্যার, আপনি ওই চেয়ারে বসেন এখন। স্যার, ওর আপনাকে বুঝতে হবে। স্যার, এই চেয়ার দে, চেয়ার দে। আরে শালায়, মুক্তিযোদ্ধার ওখানে এত দাম? জি। আজকে গিয়ে আমি বাবাকে বলবো যে আমার দাদা কেন মুক্তিযোদ্ধা, কেন যুদ্ধ করেনি। একে তো চাকরি দিতেই হবে, না দিতে আমার কাছে থাকবে না। আপনার দাদু ভয় করে আর আমার দাদু ভয় নাই। কি কথা বললেন? আমার দাদু ভয় করে? গভীর রাতে আমার দাদু আমার দাদির সাথে ঘরে একাই থাকে।
আপনি বলছেন আমার দাদুর ভয় করে মানে? স্যার ওসব কথা বাদ দেন, মুক্তিযোদ্ধার নাচ এখানে বসে আছে, আপনি এটাকে ইন্টারভিউ প্রশ্ন করেন স্যার। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, আমাদের দেশ স্বাধীন হয়েছে কয় সালে? 1971 সালে। বাহ, তুমি তো খুব ভালো প্রশ্নের উত্তর দিতে পারো। তুমি একটা প্রশ্ন উত্তর বলো। 1 কেজি কলা যদি 30 টাকা হয় তাহলে 4 কেজি আপেলের দাম কত? কি বলেন স্যার? 1 কেজি কলার দাম 30 টাকা হলে 4 কেজি আপেলের দাম কত? কলাকে কোনোদিন কেজি ভাবে বেশি? এ তোমার এত বড় আসপর্দা, তুমি ছাড়ে মুখে মুখে কথা বলো, তোমার তো কোনো যোগ্যতাই নাই। স্যার এই 1 নাম্বার পয়েন্ট কাটা। না ঠিক বলছেন, ওর পয়েন্ট কাটা, ও মুখে মুখে তর্ক করতেছে। আচ্ছা আপনাকে আর একটা প্রশ্ন করি, মুক্তিযুদ্ধের সময় কতজন লোক শহীদ হয়েছিল? স্যার 30 লক্ষ। স্যার দেখছেন কত বড় একটা ট্যালেন্ট ছাত্র এটা। তা তো দেখতেছি, ও সব প্রশ্নের উত্তর আছে। তোমাকে একটা সহজ প্রশ্ন ধরি, মুক্তিযুদ্ধের সময় যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে তুমি তাদের নামগুলো বলো। স্যার এই যে আপনি কিরম প্রশ্ন করলেন, 30 লক্ষ মানুষের নাম কোনোদিন কোয়া যায়? আপনি ওকে প্রশ্ন করতেছেন 1-এর পরে কত হয়, আর আমাকে প্রশ্ন করতেছেন 0-র আগে কত হয়। এত ফেল, তুমি বারবার তুই স্যারের মুখে প্রশ্ন করো। তুমি এত বেয়াদব কেন? আদব কথা শেখা নাই তোমার বাপ মা? তুমি স্যারের সামনে মুখে তর্ক করতে এখানে তোমার কোনো যোগ্যতা আছে? আচ্ছা তোমাকে আর একটা প্রশ্ন করতেছি, 3 আর 4 এর মাঝখানে সংখ্যাটা কত বলো, তুমি বলো। স্যার এটি সহজ প্রশ্ন। তোমার এত বড় আসপর্দা, মানে তোমার তো কোনো যোগ্যতাই নাই, তুমি তো চাকরি ফেল। তুমি যেখানে চাকরি নিতে আসছো কোন যোগ্যতা আসছো? তোমার বাবা তুমি আদব কাজ শেখা নাই, যাও তুমি ফেল, তুমি মারতে পারো। মারতে বাসায় গিয়ে বলে বাবা একটা ভ্যান কিনে ভ্যান চালাবো আমি, যাও যাও মারতে পারো যাও। আর স্যার আপনি চাকরিটা পেয়েছেন, আপনি সামনের মাস থেকে পান্ডা খান এটা ছেড়ে দেবে না স্যারকে, স্যারকে ট্রিট দাও। সামনের মাস থেকে আপনি চাকরিতে জয়েন করবেন, সামনের মাসে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, তাহলে স্যার চাকরি করুন। আচ্ছা। তো দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি চতুর্থ বাংলা নিউজ থেকে রিপোর্টার। আমি কিন্তু আমার পরিচয় আগে বলে দিয়েছি, সে হচ্ছে কিন্তু আমি কোটার একজন পদবাসী। তো আমার নাম হচ্ছে মোহাম্মদুল্লাহ সাবিন খাতুন ইসে ইমাম পান্তে রাজ্য তারিখ। আমার নাম আমি পরে বলছি। আপনি আমাদের আজকে ভিডিও টপিক হচ্ছে আমরা আজকে আমাদের বিশেষ ক্যাডার চাকরির ভাইবা, আপনি জানান আমাদের এই পেজে চাকরি পেল না পেলো এটা আমরা জানবো। তো স্যার আপনি আমাকে জানাবেন যে আজকে চাকরিটা কি আপনি পেয়েছেন? আপনার চাকরিটা কি আজকে হয়েছে? আরে আমি চাকরি পাবো না তে আপনার বাপ চাকরি পাবে? আমার দাদা হচ্ছে মুক্তিযোদ্ধা, আমার বাপ হচ্ছে মুক্তিযোদ্ধার ছেলে, আর আমি হচ্ছে মুক্তিযোদ্ধার নাতি। আমি চাকরি পাবো না তে কে চাকরি পাবে? স্যার আপনি বলতে চাচ্ছেন যে এই যে শুধু মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না? কেন আপনি জানেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন যে আগামী দিনে মুক্তিযোদ্ধার নাতিরা দেশ চালাবে। সেই সূত্রে আমি মুক্তিযোদ্ধার নাতি, আমি দেশ চালানোর সুযোগ পেয়েছি। বাংলাদেশ এখন যে দুর্ভাগ্যে আছে, আমি আগামী দিনে আরো দুর্ভাগ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আগে চাউলের কেজি ছিল 20 টাকা, এখন হয়েছে 50 টাকা। আমি সামনে 300 টাকা কেজি পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যা যা করা লাগে আমি সব করব। আচ্ছা এখন আপনার সাথে আমার কথা বলার সময় নেই, আপনি থাকেন। তো দর্শক কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মাঝে একজন মুক্তিযোদ্ধার নাতি ছিল এবং সে চাকরি পেয়েছে। আমার তো মনে হয় না যে তার গায়ের বীর পুরুষের রক্ত আছে। তার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আপনি তো দাঁড়ান, তার দাদা একজন ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তো তার গায়ে যদি বীরের রক্ত বইতো তাহলে সে এরকম ধরনের কোনো কাজ করতে পারতো না, আর এরকম কথা বলতে পারতো না। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি আজকে কি চাকরিটা আপনি পেয়েছেন? না আমি চাকরি পাই নাই। কেন আপনার চাকরিটা হয়নি কেন? আপনার কি কোনো কমতি ছিল প্রস্তুতি, যার কারণে আপনার চাকরিটা হয়নি? না আমার কোনো দিক থেকে কমতে ছিল না, আমি ওর চেয়েও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছি। কিন্তু আমার দাদু একজন কৃষক ছিলেন, আমার বাবাও ছিলেন একজন কৃষক। এই জন্য আমার দাদু তো মুক্তিযোদ্ধা ছিলেন না, আমাদের কোনো কোটা নেই কো, আর ওর কোটা আছে সেই জন্য চাকরি ওর হয়েছে, কিন্তু আমার তো চাকরি হয় নাই। আর যারা ওখানে ইন্টারভিউ নিচ্ছিলেন তারা আমাকে বলেছে তোমার বাবার সাথে গিয়ে হয় কৃষিকাজ করো আর না হলে রিক্সা চালাও, এটা বলে আমাকে ওখান থেকে বের করে দিয়েছে। তাহলে স্যার এখন আপনি বলুন, আমার বাবা যে এত কষ্ট করে রক্ত ঘামানো টাকা দিয়ে আমাকে এত উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে, তাহলে তাদের কি হবে? এখন যদি তারা আমাকে কোনো চাকরি না দেয় তাহলে আমি তো তাদের জন্য কিছু করতে পারবো না। তাহলে বাংলাদেশটা কি এখন এইভাবে চলবে? আমরা এত উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি পাচ্ছি না, আর যাদের কোটা আছে তারা কোনো শিক্ষা ছাড়াই তারা চাকরি পাচ্ছে, তাহলে দেশটাকে এখন এইভাবে চলবে? এখন আমি আর কিছু বলবো না, আমার কোনো বলার ভাষা নেই। এখন আপনারাই বিচার করে দেখুন এটা সঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। তো দর্শক আপনারা দেখলেন যে আমাদের সামনে দেখুন দুইজন
দুজন মানুষ গেল, একজনের কোটা আছে, একজনের দাদা মুক্তিযোদ্ধা এবং একজনের দাদু কৃষি কাজ করে খায়, এবং একজন চাকরি পেয়েছে তার যোগ্যতা না থাকার সত্ত্বেও তিনি চাকরি পেয়েছে, এবং যার যোগ্যতা আছে সে চাকরি পায়নি কারণ তার কোটা নেই। তো বাংলাদেশ কীভাবে চলবে, বাংলাদেশের পর্যায়ক্রমে কীভাবে চলতে থাকবে যে মুক্তিযোদ্ধা দেশ চালাবে, এবং যাদের দাদারা হচ্ছে কৃষি কাজ করে খায় তারা শুধু তাদের ব্রেন মেধা থাকার পরেও তারা এরকমভাবে বেকার বসে থাকবে? তাহলে দর্শক কিন্তু আপনারাই বলে যান যে আমাদের এটার দেশ কি স্মার্ট বাংলাদেশ নাকি দুর্নীতিবাজ বাংলাদেশ? তাহলে আপনি এটাও বলে যাবেন যে আমাদের এই কোটা সংস্কারের প্রয়োজন আছে কিনা। ভিডিওটি সম্পূর্ণ দেখে রাখলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।